হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য ইটারনাল লাভ ড্রামার দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। গত পর্বের একদম শেষে আমরা দেখেছিলাম ওরা দুইজন পাহাড়ের উপর দিয়ে দৌড়াচ্ছিল। এক পর্যায়ে ওরা পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়। এরপরে দৃশ্যের পরিবর্তন হয়, আমরা শাওকে দেখতে পাই ও একটা বেডে শুয়েছিল এবং লিয়ান পড়তে পড়তে হাসছিল। তখনই শাওকে ডেকে বলে, তার মানে এটা সবটাই তোমার প্ল্যান ছিল তাই না? লিয়ান বলে, হ্যাঁ সবটাই আমার প্ল্যান ছিল। আমি ওদেরকে বলেছিলাম যে ওই আত্মা দমনকারী গোলকটি আমার কাছেই আছে, কিন্তু এর জন্য তোমাকে একটু কষ্ট পেতে হয়েছে। তোমার পায়ে আঘাত পেয়েছো তুমি, কিন্তু ব্যাপার না, এটা একদম দ্রুত ঠিক হয়ে যাবে। এবং আমি জানতাম ওই পাহাড়ের নিচে একটা অনেক বড় জলাশয় থাকবে, আর সেজন্যই তো আমি তোমাকে নিয়ে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে এরকমটা কে করতে পারে? নিশ্চয়ই আমার বড় ভাই। তবে আমার বড় ভাই আমাদেরকে মারতে কেন চাইবে? সে যদি আমাদের মারতে পারতো তাহলে দৌড়ায় এত দূর নিয়ে আসতো না। সে প্যালেসে থাকতেই আমাদের মারতে পারতো। তোমার কি মনে হয়? শাও বলে, আমারও সেটাই মনে হয়। মনে হয় আলাদা কেউ আমাদেরকে মারতে চাইছে। এরপরে ওরা দুজন একসঙ্গে সময় কাটাতে থাকে। প্রিন্স তো ওর সঙ্গে সবসময় লাভি ডাবি অভিনয় করতেই থাকে। এরপরে ওরা সিদ্ধান্ত নেয় ওরা প্যালেসে ফিরে আসবে। তারপরে ওরা প্যালেসে ফিরতে লাগে। তবে ফিরতে ফিরতে সব ঘুমিয়ে পড়েছিল। প্রিন্স ওকে যখন কোলে করে নিয়ে যাচ্ছিল তখন প্রিন্সের দুই বধূ দুয়ার আটকায়। প্রিন্স তখন দ্রুত ওদেরকে এক্ষুনি এখান থেকে সরে যেতে বলে। তারপরে শাওকে নিয়ে রুমে আসে। শাও রুমে এসে একদম সুস্থই ছিল, তবে প্রিন্স ওকে এমনটা অভিনয় করতে বলে যে ও অনেক অসুস্থ। প্রিন্স আসলে ধরতে চাইছিল যে ওদেরকে কে বা কারা টার্গেট করেছে আর কারাই বা মারতে চেয়েছে। তাই শাও বলে, ঠিক আছে, আমি তাহলে এভাবেই অভিনয় করব। শাও তখন গোসল করার জন্য রেডি হচ্ছিল। প্রিন্স তখন ওর রুমে আসে আর বলে, এখন থেকে তুমি বিছানায় শুয়ে থাকবে এবং একটু এদিক ওদিক নড়াচড়া করবে না, বাহিরে বের হবে না। আমি একজন রয়্যাল ফিজিশিয়ানকে ডেকে আনছি। এরপরে একজন রয়্যাল ফিজিশিয়ানকে ডেকে আনা হয়। এই ডক্টর ওর হাতের পালস দেখে বলে, প্রিন্সেস তো এখন একদম সুস্থ আছে। তখন লিয়ানি ডক্টরকে উল্টো বলে, না, প্রিন্সেস একদমই সুস্থ নেই, প্রিন্সেস অনেক বেশি অসুস্থ। আপনি কি চেক করলেন? হ্যাঁ। তখন ডাক্তার বুঝতে পারে যে প্রিন্স আসলে এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করছে এবং লিয়ান এরকমটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে প্রিন্সেস অনেক অসুস্থ, আর ডাক্তার যেন এই কথাটাই বাইরে রটিয়ে দেয় যে প্রিন্সেস আসলে অনেক অসুস্থ। শাও বলে, কেমন অভিনয় করলাম বলো তো? আমি এত দারুণ অভিনয় করলাম বলেই তো ডক্টর ভাবলো যে আমি অসুস্থ হয়ে গিয়েছি। পরের দিন ওই বডিতে আবার চু ফিরে আসে। চু এরপরে জিংসিংকে জিজ্ঞেস করে, জিংসিং, এই কয়েকদিনে রাজপ্রাসাদে ঠিক কি কি ঘটে গিয়েছে তার সমস্ত বিবরণ তুমি আমাকে খুলে বলো, যে ঠিক কি কি হয়েছে। জিংসিং বলে, এই হয়েছে এবং তোমাকে অসুস্থতার অভিনয় করতে হবে ঠিক এভাবে। ঠিক এভাবেই কিন্তু শাও অভিনয় করে দেখিয়েছিল, আর ডক্টর ভেবেছিল যে ও সত্যিই অসুস্থ। চু তখন বলে, কিন্তু কে বা কারা অ্যাটাক করেছে এবং কয়েকবার নাকি অ্যাটাকের শিকার হয়েছে শাও। তার মানে আসলে কি প্রিন্স এই কাজটি করেছে? মানে ও বড় প্রিন্সকে বোঝালো আর কি। এরপরে আমরা বড় প্রিন্সকে দেখতে পাই। সে সেই দুইজন লোকের সঙ্গে কথা বলছিল। ও এদের সঙ্গে আর কাজ করতে চায় না, কিন্তু এই দুইজন লোক ওকে কোনোভাবেই ছাড়বে না। ও যখন এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছিল তখন ওখানকার একটা লোক এর উপরে একটা ট্যাটু করে দেয় এবং সেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিক, আর ওর ভিতরে অনেকগুলো কালো শক্তি ঢুকিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি অনেক স্পিডে আমার অভিজ্ঞতা শেয়ার করতে একদমই এক্সাইটেড। এটা শুধুমাত্র একটা আয়ের প্ল্যাটফর্ম না, এটা যেন একদম আলাদা এক বিনোদনের দুনিয়া। আমার সবচেয়ে পছন্দের গেমগুলোর মধ্যে একটা হলো প্লিঙ্কো। একবার খেললে নিজেই বুঝবেন কেন এটা এত জনপ্রিয়। আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, কিন্তু ট্রাস্ট মি, এটা আপনাকে দিবে এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি গেমিং বা লাইভ স্পোর্টসে ইন্টারেস্টেড হন তাহলে অনেক স্পিডে পাবেন দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম, যেখানে রয়েছে লোভনীয় রিওয়ার্ড, আকর্ষণীয় সুযোগ, ক্যাশ জেতার বাস্তব সম্ভাবনা। লেনদেনও একদম সহজ, বিকাশ, নগদ ও অন্যান্য পেমেন্ট অপশন একদমই ইউজার ফ্রেন্ডলি। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট, যাতে যে কোনো সময় সাহায্য পেতে পারেন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ভাইরাস ব্যবহার করুন। লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে জিতে নিন নগদ ক্যাশ। প্রথম ডিপোজিটে 200% বোনাস প্লাস 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন। আরও চমক আছে, এখন অল্প ডিপোজিট করেই আপনার সুযোগ আছে 1 কোটি টাকা জেতার। এছাড়াও রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক এক্সক্লুসিভ পুরস্কার। আর হ্যাঁ, সাকিব আল হাসান এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই বিশ্বাসের জায়গাটাও একদম পাকা। রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন। গাইস, প্লিজ ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শাওয়ের বাবাকে।
শাওয়ের বাবাকে ডেকেছিল রাজা। আসলে শাওয়ের উপর কেন এরকম অ্যাটাক হলো এটা নিয়েই ওরা ইনভেস্টিগেট করছে। এবং রাজা শাওয়ের বাবাকে বলে, আপনি চারিদিকে একটু চোখ কান খোলা রাখুন এবং কে বা কারা এরকম করার চেষ্টা করছে তা অবশ্যই দেখবেন। আর রাজমাতা তো খুবই ক্ষেপে গিয়েছে, কারণ অষ্টম প্রিন্সের উপরে এভাবে অ্যাটাক করা হয়েছে। রাজমাতা অষ্টম প্রিন্সকে অনেক ভালোবাসে, কিন্তু রাজা অষ্টম প্রিন্সকে তো কোনোভাবেই রাজত্ব দিবে না, কারণ রাজা অনেক আগে থেকেই জানে অষ্টম প্রিন্স নাকি 25 বছরের বেশি বাঁচবেই না। এদিকে আমরা শাওকে দেখতে পাই। শাও কিন্তু ঘরের ভিতর থেকে একদমই বাইরে বের হতো না, কিন্তু ওর সময় খুব বোরিং কাটতো, সেজন্য লিয়ান সবসময় ওর কাছে দেখা করতে আসতো, ওর সঙ্গে টাইম স্পেন্ড করতো এবং দুজনে একসঙ্গে অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করতো। এতে দুজনের ভিতরে ভালোবাসাটা আরো তীব্র হতে শুরু করে। দুজন সবসময় যেন রোমান্টিকতায় মত্ত থাকতো। মলিয়ান কিন্তু আস্তে আস্তে সমস্ত রাজ্য বা সমস্ত রাজনীতি ছেড়ে এখন নিজের বিবাহিত স্ত্রীকে নিয়েই সব থেকে বেশি বিজি হয়ে পড়ে। এরপরে আমরা রাজাকে দেখতে পাই। রাজা গিয়েছিল তার মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু রাজমাতা অনেক রেগে গিয়েছে রাজার উপর। রাজমাতা বলে, আমি জানি বড় প্রিন্সই ছোট প্রিন্সকে মারতে চেয়েছে, তারপরেও তুমি কেন কিছু বলছো না? রাজা তখন বলে, ইনভেস্টিগেট করা হয়েছে এবং আমরা এটা জানতে পেরেছি যে বড় প্রিন্স নাকি ছোট প্রিন্সকে মারতে চায়নি। যাই হোক, এরপরে হঠাৎ করে লিয়ান দেখা করতে আসে আবার তার স্ত্রীর সঙ্গে। শাওকে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাবে না। শাও বলে, হঠাৎ তোমার হয়েছেটা কি? এরপরে লিয়ান ওকে বলে, চলো তোমাকে খাইয়ে দিই। জোর করে ওকে খাওয়াতে শুরু করে। এদিকে আমরা শাওয়ের বাবাকে দেখতে পাই যে তার বড় জামাইকে ডেকে বলে, আমাদেরকে একটা পারফেক্ট প্ল্যান করতে হবে। কিছুদিন বাদেই তো রাজা ক্রাউন প্রিন্স নির্বাচিত করবে, আর ক্রাউন প্রিন্সই তো হবে ভবিষ্যৎ রাজা। তো আমার কথা অনুযায়ী কাজ করে দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এর পরের দিন আমরা দেখি ওই বডিতে চু ফিরে এসেছিল এবং ওই একটু আলো বাতাসের মুখ দেখে ওর খুব ভালো লাগছিল। তবে চুয়ের একটু বেশিরভাগ সময় মন খারাপ থাকতো, ও খুব একটা বাহিরে বের হতে চাইতো না। এই কয়দিনে ঠিক কি কি হয়ে গেল জিংসিং সেই সমস্ত ঘটনা ওকে খুলে বলে। তারপর আমরা লিয়ানের আরো দুই বধূকে দেখতে পাই। এই দুই বউ হাতে একটা পেন্টিং নিয়ে এসেছিল চুয়ের সঙ্গে কথা বলতে। চুকে এসে ওই পেন্টিংটা দেখায় ছোট বউ। আসলে ওরা একটা আলাদা মোটিভ নিয়েই মূলত এখানে এসেছিল এবং এই পেন্টিংটা দেখার পরে চুয়ের ভিতরে একটা কিছু হয়ে যায়। এদিকে আমরা ছোট বউকে দেখতে পাই এ মনে মনে এমন কিছু তো নকশা করেই ছিল যেটা আর কেউ বুঝতে পারেনি। তবে চু ওই পেন্টিংটা দেখে এটা বুঝেছে যে এই পেন্টিং দিয়ে বড় প্রিন্স ওকে এটা আদেশ করেছে যে আগে যে জায়গায় আমরা দেখা করতাম সে জায়গায় তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। চু তখন জিংসিংকে বলে, বড় প্রিন্স নিশ্চয়ই এই পেন্টিংটা দিয়ে ওর সঙ্গে দেখা করার জন্যই আদেশ দিয়েছে আমাকে। আমাকে অবশ্যই ওর সঙ্গে দেখা করতে যেতে হবে। জিংসিং বারণ করে আর বলে, ওখানে গেলে যদি আপনি ধরা পড়ে যান, কিন্তু তারপরেও চু তো যাবে। এরপরে আমরা ওই বডিতে আবারও শাওকে ফিরে আসতে দেখি। শাও এখন বেশি বেশি করে খাবার দাবার খেতে লাগে, কারণ ওর তো এখন বাহিরে বের হওয়া বারণ। তবে যখন ও বেশি করে খায় অষ্টম প্রিন্স তখন ওকে অনুমতি দিয়ে দেয় বাহিরে বের হওয়ার। এরপরে ওই বডিতে পুনরায় চু আসে। মূলত চুয়ের জন্য ও এই কাজটা করেছিল। চু যখন বাহিরে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই প্রিন্সের আরেকজন বউ এই দৃশ্যটা দেখে ফেলে। জিংসিং কিন্তু চুয়ের সঙ্গে আজকে যায় না। জিংসিং শুধু মনে মনে বলে, আজকে যেন বড় প্রিন্সের সঙ্গে সমস্ত ঝামেলা সাউজিয়ার মিটে যায়। এদিকে আমরা দেখতে পাই রাজা তার 3 ছেলেকে ডেকে পাঠিয়েছে। 3 জনের জন্য আলাদা আলাদা পেয়ালায় চায়ের ব্যবস্থাও করেছে। এই চাটা আনার সাথে সাথে 2 প্রিন্স তো খেয়ে নেয়, কিন্তু অষ্টম প্রিন্স একটু ভাবছিল এর ভিতরে কোনো বিষ টিষ আছে কিনা। তাই খাওয়ার আগে সে কোনো একটা মার্শাল আর্ট করে যাতে এই চাটা খেলেও তার শরীরের ভিতরে কোনো বিষ প্রবেশ না করে। এদিকে আমরা চুকে দেখতে পাই। চুয়ের তো বড় প্রিন্সের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু চু বুঝতে পারে যে যে রাস্তায় তাদের দেখা করার কথা সেই রাস্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, বরং অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। চু বারবার পালকিটাকে থামতে বললেও আর থামে না। এদিকে রাজাকে দেখানো হয়। রাজা এসে দেখে তার 3 ছেলেই পেয়ালা থাকা সমস্ত চা খেয়ে নিয়েছে। রাজা তখন বলে, তোমাদের জন্য আরো 3 কাপ চায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে এবার যে কাপগুলোতে নিয়ে আসা হয়েছিল সেখানে জাস্ট 3টা কাপ ছিল না, সেখানে 4টা কাপ ছিল, বরং একটা কাপ ছিল রাজার জন্য। রাজা তার ছেলেদের বলে, আগে তোমরা যে চা খেয়েছো তার ভিতরে বিষ ছিল, আর এখন এই চাটা যদি তোমরা খাও তাহলে ওই বিষাক্ততা কেটে যাবে, তোমরা সুস্থ হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে 2 প্রিন্স দ্রুত করে খেয়ে নেয়, কিন্তু অষ্টম প্রিন্স বলে, এখানে তো রাজাও চা খাচ্ছে, যদি রাজাও চা খায় তাহলে রাজা তো আগে ওই বিষটা পান করেনি,
প্রতিষেধক কেন সে শুধু শুধু খেতে যাবে? তাই অষ্টম প্রিন্স বলে যে আগের চায়ে তার মানে কোনো বিষ ছিল না, তাই এটা খাওয়ারও কোনো প্রয়োজন নেই। অষ্টম প্রিন্স তখন ওর হাতে থাকা চাটা নিচে ফেলে দেয় আর রাজাকে বলে, আমি এই চাটা ফেলেছি তার জন্য আপনি আমাকে মার্জনা করবেন। আমি যদি কখনো রাজা হই তাহলে আমার দেশের সমস্ত জনগণের দুঃখ কষ্ট দায়ভার আমার। আমি তাদের জন্য মরতেও পারি, কিন্তু বিষ একবার গিলে নিয়ে সেই বিষ উগড়াতে আমি চাই না। এর মাধ্যমে অষ্টম প্রিন্স রাজার সামনে এটা প্রমাণ করলো যে সে রাজাকে অনেক বেশি ট্রাস্ট করে। এরপরে রাজা অষ্টম প্রিন্সের উপরে খুবই খুশি হয় আর বলে, তুমি আমাকে যে এত বিশ্বাস করেছো তার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি আসলেই বুদ্ধিমান, কিন্তু তোমার এই ভাই দুটো তোমার মতো বুদ্ধিমান কেন হলো না এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। তখন তিন ছেলে রাজাকে কুর্নিশ করে। রাজা ওদেরকে বলে দেয়, তোমরা এখানে ওয়েট করো, আমি যে কোনো একজনকে ডেকে পাঠাবো। কিন্তু যখন ওরা তিনজন এখানে কথা বলছিল তখন বড় প্রিন্স এমন খোঁচা মেরে কিছু কথা বলছিল যার জন্য অষ্টম প্রিন্স বুঝতে পারে যে তার স্ত্রীর কোনো একটি ক্ষতি বড় প্রিন্স করার চেষ্টা করছে। এদিকে আমরা দেখতে পাই শাওকে নিয়ে এসেছিল তার বাপের বাড়িতে। মূলত এটা ছিল ওদের সবার চক্রান্ত। ভিতরে প্রবেশ করানো মাত্র শাওয়ের উপরে ওরা খুবই ক্ষিপ্ত হয়ে যায়। শাও কোনো কিছুই করেনি, কিন্তু তারপরেও এরা এর উপরে এত বেশি ক্ষিপ্ত হয় এবং এত অভিযোগ করতে লাগে যে ও অবাক হয়ে যায়। এদিকে আমরা উ হাওকে দেখতে পাই। উ হাও খোঁজ নিতে এসেছিল যে শাও ঘরে আছে কিনা। জিংসিং জানায়, ম্যাডাম তো একটু আগেই বের হয়ে গিয়েছে, কিন্তু জানি না কোথায় গিয়েছে। উ হাও তখন বলে, মনে হয় ম্যাডামের অনেক বড় বিপদ হতে চলেছে। এরপরে উ হাও দ্রুত করে আবার অষ্টম প্রিন্সের কাছে ফিরতে থাকে। অষ্টম প্রিন্সকে বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি যে ম্যাডাম ঘরে নেই, তার মানে মনে হয় সে সত্যি সত্যি কোথাও গিয়েছে, তার কোনো বিপদ হতে চলেছে। তাই ম্যাডামকে খুঁজতে যখনই অষ্টম প্রিন্স যাবে ঠিক তখনই রাজা একজন দূত মারফত অষ্টম প্রিন্সকে ডেকে পাঠায়। কিন্তু এখন ভিতরে না গিয়ে বরং রাজার কথা অমান্য করে অষ্টম প্রিন্স ওখান থেকে সোজা প্রিন্সেসকে খুঁজতে যায়। আর এটাই ছিল বড় প্রিন্সের প্ল্যান। এদিকে আমরা চুকে দেখতে পাই, চুকে বৃষ্টির ভিতরে নীল ডাউন করে রাখা হয়েছিল। ওকে অনেক শাস্তি দেওয়া হচ্ছিল। ও কোনো অন্যায় করেনি, তা সত্ত্বেও ওর মা এবং সৎ বোন দুজনেই মিলে ওর উপরে এত বেশি চড়াও হয় যে ওকে কিছু মিথ্যা স্বীকার করে নিতেই হয়। এরপরে চু বুঝতে পারে ওর দুই সতীন আসলে ওর জন্য যে পেইন্টিংটা নিয়ে এসেছিল সেটা ইচ্ছে করে নিয়ে এসেছিল। এই সমস্তটা ওদের সবার প্ল্যান। মূলত আজকে যেহেতু ক্রাউন প্রিন্স নির্বাচিত হওয়ার কথা, তাই অষ্টম প্রিন্স যেহেতু ওখান থেকে চলে আসবে এটাই ওদের প্ল্যান ছিল। সেই প্ল্যান মোতাবেকই ওরা এগোচ্ছে। কিছুক্ষণ পরেই ওই বডিতে আবারও শাও চলে আসে আর ওখানের সাথে সাথে অষ্টম প্রিন্সও চলে আসে। অষ্টম প্রিন্সকে দেখে ওরা ভয় পেয়ে যায়। শাও তখন বলে যে এরা আমাকে অকারণে অনেক শাস্তি দিয়েছে। অষ্টম প্রিন্স খুব রেগে যায় আর তার শাশুড়িকে বলে, ফার্দার যদি আমি দেখি এমন কিছু আমার স্ত্রীর সঙ্গে করা হয়েছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাছাড়া এই পরিবারের সাথে আজকে থেকে আমার স্ত্রীর এবং আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম। ওর শ্বশুর এসে বলে ওরা ভুল করেছে, ওদেরকে ক্ষমা করে দাও। কিন্তু তারপরে ওর শ্বশুরের উপরেও অষ্টম প্রিন্স অনেক রেগে যায় আর বলে, আপনার কোনো কথাই আর শুনতে চায় না। এরপরে ওরা চলে যায়। তখন ওর শ্বশুরকে আমরা হাসতে দেখি আর বলে যে আমাদের প্ল্যান তাহলে সাকসেসফুল হয়েছে। এরপরে ওকে বাড়িতে নিয়ে আসা হয়। অষ্টম প্রিন্স ওকে খাওয়াতে লাগে, কিন্তু অষ্টম প্রিন্স ওকে এই কথা জিজ্ঞেস করে না যে তুমি কোথায় গিয়েছিলে আর কেনই বা ওই বাড়িতে গিয়ে পৌঁছালে। এরপরে ও নিজে নিজে চিন্তা করতে লাগে ওই বাড়িতে কেন ওকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে শাও চিন্তা করছিল আর কি। এরপরে শাও বুঝতে পারে যে আসলে বড় প্রিন্সের চাল এগুলো। এ কারণে অষ্টম প্রিন্স আজকে ক্রাউন প্রিন্স হতে পারলো না। যদি ওখান থেকে না চলে আসতো তাহলে অষ্টম প্রিন্স হয়তো বা ক্রাউন প্রিন্স হতেই পারতো। শাও তখন অষ্টম প্রিন্সকে বলে, আমার জন্য আজকে তুমি ক্রাউন প্রিন্স হতে পারলে না কেন? তুমি রাজার কথা না শুনে আমার ওখানে আমাকে খুঁজতে গিয়েছিলে। অষ্টম প্রিন্স তখন বলে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমার কাছে তোমার সম্মান সব থেকে আগে। আমি চাই তুমি আমার সঙ্গে অনেক ভালোভাবে বেঁচে থাকো, আমরা দুজন ভালোবাসায় বেঁচে থাকবো। তাহলে আমার কোনো রাজ্য রাজনীতি কোনো কিছুরই প্রয়োজন নেই যদি তুমি আমার কাছে থাকো। তুমি কি আমাকে ভালোবাসো না? শাও তখন একটা মিথ্যা কথা বলে আর বলে যে না, আমি তোমাকে ভালোবাসি না। সাথে সাথে দেখা যায় ওর শরীরের ভিতরে চু এর আত্মা চলে এসেছে এবং চু হঠাৎ করে ইমপ্রেস ফিল করে, কারণ ওর সামনে এখন রাজকুমার বসে আছে। চু তখন বলে, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি কি একটু বাইরে থেকে হেঁটে আসতে পারি? এটা বলে চু বাইরে চলে আসে। বাইরে এসে ওর খুব মন খারাপ হয়, কারণ বড় প্রিন্সের আজকের ব্যবহারে ও সত্যি খুব কষ্ট পেয়েছে। জিংসিং বলে, আপনি কি শাওজিয়া? তখন চু বলে, হ্যাঁ আমি। আজকে বলো তো জিংসিং, এই কাজটা কিভাবে করতে পারলো বড় প্রিন্স আমার সঙ্গে? একসময় তো ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম, তারপরেও এরকম একটা কাজও কিভাবে করতে পারলো? কিন্তু আমি আর ওকে ভালোবাসি না। এই কথা বলার সাথে সাথে পুনরায় ওর শরীরে আবারও শাওয়ের আত্মা চলে আসে। এবার শাও বলে, কি হলো, আমি হঠাৎ করে এখানে কিভাবে চলে এলাম? এবার ওরা দুজনেই ইনভেস্টিগেট করতে শুরু করে যে আসলে আত্মা কখনো অদল বদল হয়। তখনই ওরা বুঝতে পারে যে যখনই ঘরের ভিতরে
অষ্টম প্রিন্সকে শাও বলেছিল আমি আপনাকে ভালোবাসি না, তখনই ওর শরীরের ভিতরে চুইয়ের আত্মা চলে এসেছিল। আবারও প্রথম দিনের কথা ভাবতে থাকে, যেদিন ও বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল আর বলেছিল যে আমার বাড়ির লোকজন আমাকে বিক্রি করে দিতে চায়, সেদিনও ও নিচে পড়ে যায় এবং ওর আত্মা বদল হয়ে যায়। তারপরে যেদিন ওকে অনেক মারা হচ্ছিল এবং ও মিথ্যা স্বীকার করে নিয়েছিল, সেদিনও ওর শরীরের ভিতরে শাওয়ের আত্মা চলে এসেছিল। এছাড়াও আজকে যখন ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল তখন ও মিথ্যা স্বীকার করে নেওয়ায় ওর ভিতরে আবার শাওয়ের আত্মা চলে আসে। আর এখন যখন ও প্রিন্সকে বলেছে আমি তোমাকে ভালোবাসি না, তখন আবার চুইয়ের আত্মা চলে এসেছে। আর চু যখন বলেছে সে বড় প্রিন্সকে ভালোবাসে না, তখন শাওয়ের আত্মা চলে এসেছে। তার মানে মিথ্যা কথা বললেই ওদের আত্মার অদল বদল হয়। এটা খুব ভালোভাবেই শাও ধরে ফেলেছে। তাই শাও এখন একটা মিথ্যা কথা বলে আর বলে যে আমি কোনো টাকা পছন্দ করি না। সাথে সাথেই ওর বডিতে চুইয়ের আত্মা চলে আসে আর চু আরো অনেক মন খারাপ করে। ঠিক তখন জিনসিং ওকে বলে, ম্যাডাম জানেন আপনারা কিভাবে আত্মা অদল বদল করেন? ওকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর এখন তো চু অনেক কাঁদছিল, এই কান্না ওর সহ্য হচ্ছিল না বলে কিছুক্ষণ পরেই ও একটা মিথ্যা কথা বলে এবং আত্মা থেকে বের হয়ে যায়। সাথে সাথে শাওয়ের আত্মা চলে আসে। যাক, ফাইনালি এটা তো ওরা ফাইন্ড আউট করতে পারলো যে মিথ্যা কথা বললেই ওরা একে অপরকে ডেকে পাঠাতে পারবে। এদিকে আমাদের বড় প্রিন্সকে দেখানো হয় যে এখন ক্রাউন প্রিন্সে পরিণত হয়েছে। সেদিন অষ্টম প্রিন্স চলে যাওয়ার পরে রাজা তার বড় ছেলেকেই ক্রাউন প্রিন্স বানিয়ে দিয়েছে। কিন্তু এতে অষ্টম প্রিন্সের কোনো আক্ষেপ নেই। অষ্টম প্রিন্স তার বড় ভাইকে বলে, আমি ক্রাউন প্রিন্স হতে পারিনি তো কি হয়েছে, আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো থাকলেই আমি সবসময় ভালো থাকবো। এদিকে শাওকে রাজমাতা ডেকে পাঠায় আর ওকে অনেক বকাঝকা করে বলে, তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? তুমি সেদিন যদি বাড়ি থেকে বাইরে না বের হতে তাহলে অষ্টম প্রিন্সই আজকে ক্রাউন প্রিন্স হতো। তোমাকে বাঁচাতে গিয়েই ও আজকে তার এই পথটা ত্যাগ করলো। ঠিক তখনই এখানে বড় প্রিন্স আসে, সাথে সাথে অষ্টম প্রিন্সও আসে। ওরা দুজনেই রাজমাতাকে বলে প্লিজ শাওকে কিছু বলবেন না, শাওয়ের কোনো দোষ নেই, শাও এখানে প্রতারিত হয়েছে, এটা বলে নিজের স্ত্রীকে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই একটা মহিলা আসে এই রাজমাতার কাছে এবং সেই পেইন্টিংটা নিয়ে এসেছিল। রাজমাতা ওই পেইন্টিংটা দেখা মাত্রই বুঝে যায় এই পেইন্টিং এ একটা গোপন হিন্টস দেওয়া আছে। তাই রাজমাতা এটা দেখতে পেয়ে পুনরায় অষ্টম প্রিন্সকে ডেকে পাঠায়, কারণ সমস্ত ব্যাপারটা রাজমাতা অষ্টম প্রিন্সকে জানাতে চায় আর সেটা প্রমাণও করে দিতে চায়। অষ্টম প্রিন্স তখন রাজমাতার সাথে দেখা করতে গেলে রাজমাতা বলে, তুমি জানো তোমার ওয়াইফ সেদিন কোথায় গিয়েছিল? সে মূলত বড় প্রিন্সের সঙ্গে দেখা করতে যেতেই চেয়েছিল। এখানে এই ছবিতে সেই হিন্টসটা দেওয়া আছে, তবে জানি না সে কিভাবে তার বাপের বাড়িতে পৌঁছে গেল। মনে হয় এটা বড় প্রিন্সের কোনো একটা চাল হবে। অষ্টম প্রিন্স এই কথাগুলো শুনে মনে মনে খুব কষ্ট পায় আর চলে আসে। পরের দিন সকালবেলা আবার চুইয়ের বডিতে শাওয়ের আত্মা ফিরে এসেছে। ঘুম থেকে উঠে দেখে যে ওর ঘরের সামনে সেই পেন্টিংটা ফেলানো। আর এই পেন্টিংটা জিনসিং দেখা মাত্র শাওকে দেখায় আর বলে, এই পেন্টিংটা বড় প্রিন্স আবার কেন পাঠিয়েছে? আগের দিনে তো না খুব খারাপ ব্যবহার করলো শাওজিয়ার সাথে, আজকে আবার কেন পাঠালো? ওই পেন্টিংটা শাওকে দেখায় আর সমস্তটা এক্সপ্লেন করে বলে, দেখো এই পাখিটা তুমি আর অন্য পাখিটা বড় প্রিন্স, এবং এটা দিয়ে বড় প্রিন্স তোমাকে এটা বুঝিয়েছে যে তার সঙ্গে দেখা করতে হবে। তো তুমি কি তার সঙ্গে দেখা করবে নাকি চুকে ডেকে পাঠাবে? শাও বলে, আমাকেই তার সঙ্গে দেখা করতে হবে, আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, কেন সে চুইয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করে। তো ও যখন বাসা থেকে বের হচ্ছিল অষ্টম প্রিন্স ওকে জিজ্ঞেস করে ও কোথায় যাচ্ছে, তখন ও মিথ্যা কথা বলে। শাও বলে যে আমি একটু দোকানে যাচ্ছি, এটা বলে ও বাহিরে বের হয়ে আসে। তারপরে যে জায়গার কথা ওই পেন্টিং এ বলা ছিল ও সেখানে চলে আসে। এখানে আসার পরেও কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পরেও অষ্টম প্রিন্সকে দেখতে পায়। অষ্টম প্রিন্সকে দেখেও বলে, তুমি এখানে? অষ্টম প্রিন্স বলে, কেন তুমি কি অবাক হয়েছো? আমাকে বোধহয় এখানে এক্সপেক্ট করনি তাই না? এখানে কি বড় প্রিন্সকে এক্সপেক্ট করেছিলে? যাক, তোমার বাড়া ভাতে তাহলে আমি মনে হয় ছাই দিয়ে দিলাম। ঠিক তখনই সমস্ত কিছু এক্সপ্লেন করতে শুরু করে শাওয়ার বলে, আমি একটা পেন্টিং পেয়েছি, সেখানেই তো বলা আছে যে এখানে আসতে হবে, আর সেজন্য আমি এখানে এসেছি। তখনই প্রিন্স ওকে দেখায় আর বলে, এই সেই পেন্টিং তাই না? এটা আমিই পাঠিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার প্রতি কতটা লয়াল। কিন্তু তুমি তো আমার প্রতি লয়াল নওই, তুমি এখনো আমার বড় ভাইকেই ভালোবাসো, আর তোমরা দুজন মিলে ষড়যন্ত্র করছো যাতে আমাকে কতটা নিচে নামানো যায়। কিন্তু শাও বলতে থাকে বারবার, দেখো আমরা একই দেহে দুই আত্মা বসবাস করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার এই শরীরের ভিতরে আবার চুইয়ের আত্মা আছে। চু বড় প্রিন্সকে ভালোবাসে আর ওর কারণে আমি এখানে এসেছি। তুমি আমার কথা বিশ্বাস করো, না হলে আমি এক্ষুনি প্রুভ করে দিচ্ছি। কিন্তু ওর কোনো কথাই আর বিশ্বাস করে না রাজকুমার, আর ওখান থেকে চলে যায়। শাওয়ের এবার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ শাও এত সত্যি কথা বলেও বোঝাতে পারলো না প্রিন্সকে যে ও আসলে সত্যি কথা বলছে। এদিকে প্রিন্স তার 14 ভাইয়ের সঙ্গে গল্প করছিল আর ওর মনের দুঃখের কথা শেয়ার করছিল। শাওয়ের খুবই মন খারাপ ছিল, তাই ও একটা পুলের ধারে এসে বসে থাকে আর বলে, আমি কিভাবে অষ্টম প্রিন্সকে সমস্ত সত্যিগুলো
বোঝাবো? ওকে কিভাবে বোঝাবো যে আমরা একই শরীরের ভিতরে দুই আত্মা একসাথে বসবাস করছি? ওকে আমার কথা বিশ্বাস করবে নাকি করবে না? এবং ও ফুলের পাতা গুনে এটা বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই কেউ একটা এসে ওকে পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা কিন্তু প্রিন্স এখনো পর্যন্ত জানে না। অনেকক্ষণ পরে জিনসিং যখন তার শাওজিয়াকে খুঁজতে আসে, কোথাও খুঁজে পায় না। তখনই ও পুলের ভিতরে জামা কাপড় ভাসতে দেখে এবং জোরে জোরে ডাকতে থাকে শাওকে। তখনই কিছু লোকজন এসে শাওকে উপরে তোলে। ততক্ষণে শাও মারা গিয়েছে আর জিনসিং প্রচন্ড কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে অষ্টম প্রিন্স চলে আসে আর শাওকে বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কোনো ডক্টর দিয়েই এখন তার স্ত্রীকে বাঁচানো আর সম্ভব হয় না। সমস্ত ডক্টরই হাল ছেড়ে দিয়েছে আর সমস্ত ডক্টর বলছে যে অনেক আগেই পানির ভিতরে এই প্রিন্সেস মারা গিয়েছে। কিন্তু রাজকুমার এই কথা একদম বিশ্বাস করে না। রাজকুমার যখন রাজ্যের সমস্ত ডক্টরদের সঙ্গে রাগারাগি করছিল, ঠিক তখনই ওখানে একটা অনেক তাড়াহুড়ো করে লোক চলে আসে, যে লোকের নাম ছিল লু। আর এই লোকটা ছিল একজন ডিভাইন হিলার। এই লোক বলে, কোথায় রাখা হয়েছে তোমার ওয়াইফকে, আমাকে দেখাও। ও তো মরে গিয়েছে, ওকে বাঁচানো সম্ভব একমাত্র তোমার রক্ত দিয়ে। এখন তোমাদের জীবন আমি জুড়ে দিচ্ছি, তোমাদের জীবন একই সুতায় বাঁধা থাকবে। তুমি বাঁচলে তোমার স্ত্রীও বেঁচে থাকবে, আর তুমি যদি মরে যাও তাহলে সেও মরে যাবে। ওকে বাঁচানোর পরে জিনসিং এর হাতে একটা চিঠি দিয়ে দেয় এই লোক আর বলে যে এটা তুমি দিয়ে দিও তোমার শাওজিয়াকে, আমি এখন চলে যাচ্ছি, ওর একটু বিশ্রাম প্রয়োজন। তারপরে ঠিকই ও জেগে উঠবে। তখন ফিজিশিয়ান এসে ওর হাত চেক করে দেখে যে নাড়ি চলছে এবং এটা সত্যিই মিরাকেল যে এভাবে মৃত্যু থেকে কেউ কখনো বেঁচে আসতে পারে না। এরপরে অষ্টম প্রিন্স অনেক ধন্যবাদ দেয় ওই লোককে আর বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না, কিন্তু আপনি কি আরেকটা কাজ করতে পারবেন? আপনি দেখুন তো আমার স্ত্রীর শরীরে দুটো আত্মা আছে কিনা। এই লোক যেহেতু একজন জাদুকর ছিল, এই লোক তখন তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে দেখে যে আসলেই এই মেয়ের শরীরে দুইজন আত্মা আছে। তখন তো ও অবাক হয়ে যায় আর বলে, একটা আত্মা বাহিরের দুনিয়া থেকে এসেছে, কিন্তু আমি এর চেয়েও বেশি কিছু জানি না, এটা বলে চলে যায়। এবার প্রিন্সের বিশ্বাস হয় সেদিন আসলে তার স্ত্রী যে কথাগুলো বলেছিল তা সবই সত্যি। এরপরে প্রিন্স অনেক অসুস্থতা অনুভব করতে শুরু করে, কারণ তার লাইফের অর্ধেকটাই প্রায় দিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রীকে। কিন্তু এখনো শাওয়ের কোনো জ্ঞান ফেরেনি। এরপরে ও কল্পনা করতে থাকে শাও ওকে সত্যি একবার বাঁচানোর চেষ্টা করেছে, তার মানে শাও ওকে ভালোবাসে আর চু অন্য কাউকে ভালোবাসে। ও খুঁজে বের করার চেষ্টা করে যে কে শাওকে মারার চেষ্টা করেছে। তারপরেও ও খুঁজে বের করে যে আসলে তার বড় বউ সেই মারার চেষ্টা করেছে শাওকে। আর এই বড় বউ শুধু একা না, এর পিছনে অন্য কোনো লোক তাকে প্রভোগ করেছে, কিন্তু বড় বউ সেটা স্বীকার করে না। তখনই বড় বউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় রাজপুত্র আর বলে এরকম বউয়ের কোনো দরকার নেই। এর কিছুদিন পরেই হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে শাওয়ের। জ্ঞান ফেরা মাত্র শাও জোরে জোরে বলতে থাকে, দেখো আমি কোনো মিথ্যা কথা বলিনি, সত্যি সত্যি এই শরীরে দুটো আত্মা আছে আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। সাথে সাথে স্ত্রীকে জড়িয়ে ধরে রাজকুমার আর বলে, আমি তোমার প্রত্যেকটা কথাই বিশ্বাস করি। আসলে শাওকে মারার পিছনে হয়তো বড় প্রিন্সের স্ত্রীর হাত ছিল, সেই চাইছিল শাওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এদিকে রাজপুত্র এখন প্রিন্সেসকে খুবই মান্যগণ্য করে চলে, কারণ প্রিন্সেসের ভিতরে দুই আত্মা, কখন শাও আসছে আর কখন চু আছে এসব নিয়ে কিন্তু প্রিন্স আবার খুবই চিন্তায় ছিল যে কখন তার ভালোবাসার মানুষটি আবার এই দেহে ফিরে আসবে। এদিকে পরদিন সকালবেলা যখন শাওয়ের ঘুম ভাঙে, তখন ওর খুবই বিরক্ত লাগতে শুরু করে, কারণ বাড়িতে জোরে জোরে ঢাকঢোল পিটানো হচ্ছিল। প্রিন্সকে পুনরায় চতুর্থতম বিয়ে দেওয়া হচ্ছে আর এই বিয়েটা ঠিক করেছে রাজমাতা। কেন সে আবারও বিয়ে করবে এই কথা শুনতে প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে শাও অনেক কান্নাকাটি করে বলে, তুমি জানো একটা মেয়ে কখনো তার পাশে কয়েকটা সতীন সহ্য করতে পারে না, কিন্তু প্রিন্সকে তো রাজনীতির খাতিরে এই বিয়েটা করতেই হবে, তাই প্রিন্স কিছুদিন ওকে একটু দূরে থাকতে বলে। এরপরে শাও সোজা চলে আসে ওই লোকের কাছে যে লোকটা ওর জীবন বাঁচিয়েছে। যেহেতু ওর বাড়িতে থাকতে ভালো লাগছে না, প্রিন্সের সঙ্গেও দেখা হচ্ছে না, তাই ও লুয়ের সঙ্গে দেখা করতে আসে। ও লুকে বলে, তুমি কিভাবে আমার জীবন বাঁচালে? লু তখন বলে, জানো আত্মা দমনকারী গোলক নামের একটা বল আছে, কিছুদিন পরে ওটার মালিক তুমিই হবে, তাই এই বাঁশিটা তুমি রাখো, আমি তো তোমাকেই খুঁজছিলাম এবং তুমি হলো গড গিফটেড একটা মানুষ, এই বাঁশিটা তুমি বাজানো শিখবে, তাহলে একদিন নিজেকে বাঁচাতে পারবে। এই বাঁশিটা তখন গ্রহণ করে শাও আর অনেকটা অবাক হয়ে যায়, বলে এই লোকটা কি আবল তাবল বললো, সব ওর মাথার উপর দিয়ে গেল। এরপরে ও একটা জঙ্গলের ভিতরে এসে বসে ওই বাঁশি বাজানোটা প্র্যাকটিস করতে লাগে, যদিও ও কখনোই বাঁশি বাজায়নি এবং বাঁশি বাজাতেও পারে না।
তারপরেও কিভাবে কিভাবে জানি ও বাঁশিটা বাজিয়েই ফেলছে। ঠিক তখনই এখানে বড় প্রিন্স আসে ওর সঙ্গে দেখা করতে। শাও তখন মনে মনে বলে, যেহেতু বড় প্রিন্স এখানে এসেছে, তাহলে আমার শরীরের ভিতরে চুইয়ের আত্মাটা এনে দিই, ওদের দুজনের মুখোমুখি দেখা হোক, আর ওদের ভিতরে যা ঝগড়া ঝামেলা আছে বা ওরা যা করতে চায় সেটা মিটিয়ে ফেলুক। এরপরে শাও একটা মিথ্যা কথা বলে আর ওর শরীরের ভিতরে চুইয়ের আত্মা চলে আসে। চু বড় প্রিন্সের মুখটাও আর দেখতে চায় না। ও বড় প্রিন্সকে বলে, তুমি এখানে কেন এসেছো? যে ভালোবাসা আমি ভেবেছিলাম তুমি আমাকে বাসো, সেই ভালো তুমি কখনোই আমাকে বাসোনি, তাই আমিও তোমার মুখ আর দেখতে চাই না। এটা বলে এখান থেকে চলে আসে আর এর ভিতরে আবারও শাওয়ের আত্মা এনে দেয়। এখন আর চু বেশি এই বডিতে থাকতে চায় না, কারণ সে সবসময় কষ্ট পাচ্ছিল, তাই শাওয়ের আত্মা দিয়েই সে মূলত ওই কষ্টটাকে নিবারণ করতে চাইছিল। এদিকে কিন্তু প্রিন্সের বিয়ে হয়ে গিয়েছে, আর এবার বিয়েটা হয়েছে ওর ইয়ানের সঙ্গে, অর্থাৎ রাজমাতার যে একটা ভাইজি ছিল সেই ভাইজির সঙ্গে। সে ভাইজি তো বাসর করবে বলে ওয়েট করছে। এদিকে রাজপুত্র চলে এসেছে তার তৃতীয় স্ত্রীর রুমে, অর্থাৎ শাওয়ের রুমে। শাও খুবই রেগে আছে, কিন্তু তখন শাওয়ের মাথায় একটা লাল কাপড় পরিয়ে দিয়ে রাজপুত্র বলে, আজকে তো আমি তোমাকে নতুন করে আবার বিয়ে করব, আর একসঙ্গে আমাদের ফুলসজ্জার রাতটা স্পেন্ড করব। ইয়ান ওদিকে তার ছোট ভাইকে রেখে এসেছে তার নববিবাহিতা স্ত্রীর রুমে, কিন্তু ইয়ান যখনই এখানে 14 প্রিন্সকে দেখে তখন ও খুবই রেগে যায় আর ওকে লাথি মেরে ফেলে দিয়ে তার পরিচারিকাকে গিয়ে বলে যে এক্ষুনি তুমি অষ্টম প্রিন্সকে ডেকে নিয়ে আসো। কিন্তু অষ্টম প্রিন্স যখনই জানতে পারে যে ইয়ান তাকে ডাকছে, সে খুবই রেগে যায় আর বলে, সবাইকে বলে দাও যে এখন থেকে আমি আমার তৃতীয় স্ত্রীর রুমেই থাকবো এবং আমি অন্য কোনো স্ত্রীর রুমে কখনোই যাব না। পরদিন সকালবেলা আমরা জিনসিংকে দেখতে পাই, ওর মুখে একটা লাল দাগ হয়ে গিয়েছিল এবং ও কাঁদছিল। শাওকে জিজ্ঞেস করে যে এরকমটা কেন হলো। জিনসিং তখন সমস্ত সত্যি কথা বলে। এই যে নতুন বিয়ে করে এসেছে ইয়ান, সে তার পরিচারিকাকে দিয়েই মূলত ওকে চোর সাব্যস্ত করেছে এবং ওর মুখে এভাবে থাপ্পড় মেরেছে। ব্যাস, শাও চলে যায় ওদের সঙ্গে ঝগড়া করতে। যখন ওরা ঝগড়া করছিল ঠিক তখনই ওখানে চলে আসে প্রিন্স, এবং প্রিন্স ইয়ানকে অনেক বকাঝকা করে আর বলে শাওয়ের সঙ্গে কখনোই ঝামেলা না করতে, আর শাওকে সরি বলতে বলে। ইয়ানের তখন আর করার কিছুই থাকে না। ইয়ান তখন সবার সামনে মাথা নত করে শাওকে সরি বলে, আর শাও তখন জড়িয়ে ধরে প্রিন্সকে। আর এতে ইয়ানের তো ভীষণ মন খারাপ হয় এবং সে রেগে মেগে বলে, তোমার ব্যবস্থা আমি করছি। এরপরে ও সোজা আসে রাজমাতার কাছে সমস্ত বিচার দিতে। রাজমাতা বলে, আমি এই সম্পর্কে তোমাকে কি বলবো, তোমার সংসার তোমাকে অবশ্যই গুছিয়ে নিতে হবে। এরপরে ও পুনরায় এসব নিয়ে আলোচনা করে শাওয়ের বোনের সঙ্গে, মানে বড় বোনের সঙ্গে। আর এই বড় বোন তো দুনিয়ার শয়তান। বড় বোন তখন অনেক রকমের বদ উপদেশ দিতে শুরু করে ইয়ানকে। ইয়ান ছোট মানুষ হলে ওর ভিতরে এত শয়তানি ছিল না, কিন্তু এই মহিলা ওর হৃদয়ের ভিতরে সমস্ত শয়তানি ঢুকিয়ে দেয় আর বলে দেয় ঠিক কিভাবে কিভাবে ও শায়েস্তা করবে শাওকে। আর এই কথাগুলো আবার নিজের মাকে এসেও জানায় আর বলে, এবার মনে হয় আমরা শাওকে মেরে ফেলতেই পারবো, কারণ ইয়ান এবার পথে নেমেছে। এদিকে আমরা ইয়ানকে দেখি, ইয়ান অনেকগুলো উপঢৌকন পাঠিয়েছিল শাওকে। মূলত ও এটা বোঝানোর চেষ্টা করেছিল যে শাওয়ের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক ভালো হয়ে গিয়েছে, কিন্তু ইয়ান মূলত এই কথাগুলো কিন্তু ওই বড় প্রিন্সের স্ত্রীর কথা শুনেই করছিল। এরপরে একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করে, যেটা বড় প্রিন্সের স্ত্রী করেছিল, আর এখানে মূলত ওরা শাওকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু তার আগেই প্রিন্সের কাছে একটা চিঠি চলে আসে আর সেখানে লেখা ছিল, এক্ষুনি যাও আর তোমার স্ত্রীকে বাঁচাও, না হলে আজকেই কিন্তু তোমার স্ত্রীকে ওই অনুষ্ঠানে মেরে ফেলা হবে। এই কথা শোনা মাত্র প্রিন্স দ্রুত যেখানেই ছিল সেখান থেকে সোজা এই অনুষ্ঠানে চলে আসে। মূলত এটাও কিন্তু ওকে ট্রিক্স করে ডেকে আনা হয়েছে। আসলে ইয়ান চেয়েছিল শাওকে মেরে ফেলতে, কিন্তু বড় প্রিন্সের স্ত্রী চেয়েছিল যে প্রিন্সকেই মেরে ফেলতে। সেই জন্য ওরা এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছে। এখন তো প্রিন্সের বুকে আবার একটা তীর ধনুক বেঁধে দেয় এবং প্রিন্স অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ফিজিশিয়ান পর্যন্ত ওকে বাঁচাতে পারছিল না। এখন কি করবে ওরা, আর কেনই বা ওদের উপরে এই আক্রমণ হলো, তার সমস্ত ইনভেস্টিগেট এখন শাও করতে শুরু করে। আর এজন্য সে উহাও এবং 14তম প্রিন্সকে কাজে লাগিয়ে দেয়। এদিকে আমরা শাওকে দেখি ও অনেক কান্নাকাটি করছিল। ঠিক তখনই এখানে আবারও প্রয়োজনীয় সময় উপকার করতে চলে আসে সেই ডিভাইন হিলার। এই হিলার লোকটি বলে, যেহেতু তোমার স্বামী এখন মরতে পড়েছে, তো আমার মনে হয় তোমাদের যে জীবন মৃত্যুর একটা বন্ধন আমি বেঁধে দিয়েছিলাম সেটা এখন কেটে ফেলা উচিত, তাহলে তুমি স্বতন্ত্রভাবে বাঁচতে পারবে। কিন্তু শাও বলেন, না, ওকে না বাঁচালে আমি নিজেও বাঁচতে চাই না। এরপরে ডিভাইন হিলার বলে, ঠিক আছে ঠিক আছে, ওকে আমি বাঁচানোর চেষ্টা করছি, ওর খুব একটা গভীর ক্ষত হয়নি, ও কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এরপরে ওকে বাঁচানোর চেষ্টা করে এখান থেকে ডিভাইন হিলার পুনরায় আবারও ফিরে যায়।
যায়। এদিকে শাও কিন্তু বারবার চেষ্টা করেছে কে বা কারা তার স্বামীকে এইভাবে মারতে চাইলো, তো এক্ষুনি খুঁজতে হবে। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে শাওয়ের বডিতে হঠাৎ করে সুয়ের আত্মা চলে এসেছিল এবং ও দেখতে পায় সামনে বড় প্রিন্স দাঁড়িয়ে আছে। ও সন্দেহ করছে যে বড় প্রিন্সই হয়তো মারতে চেয়েছে, তাই চু যে সোজা বড় প্রিন্সের সঙ্গে কথা বলে আর বড় প্রিন্সকে দোষ দেয়। বড় প্রিন্স তখন বলে, তুমি বিশ্বাস করো, আমি কখনোই আমার ছোট ভাইকে মারতে চাইনি, আমি কখনোই জীবনে মরণে ওকে শেষ করে দিতে চাইনি। এটা বলে ওকে একটা কিস করে আর বলে, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি, চলো যেহেতু ভাই এখন মরতে পড়েছে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু চু ওকে অনেক অপমান করে আর বলে, তোমার আর আমার মিলন কখনোই সম্ভব নয়। এটা বলে পিছন ফিরে চলে আসে আর দুজনেই তাদের আগের রোমান্টিক স্মৃতিগুলো মনে করতে থাকে, যেগুলো এখন কেবলই অতীত। এরপরে আমরা দেখতে পাই যেখানে সেদিন অনুষ্ঠানটা হচ্ছিল সেখানকার একটা লোক, মানে সেই মূলত ওই অনুষ্ঠানটা পরিচালনা করছিল, তাকে ধরা হয় এবং তার কাছ থেকে একটা চিঠি উদ্ধার করা হয়, যেটা থেকে জানতে পারা যায় যে ওখানেই এই অনুষ্ঠানের আয়োজনটার পিছনে ইয়ান দায়ী। আর ইয়ান চেয়েছিল শাওকে মারতে, কিন্তু শাও এটা একদম স্পষ্ট যে ইয়ান শাওকে মারতে চাইলেই কখনো অষ্টম প্রিন্সকে মারতে চাইবে না। শাও সোজা ইয়ানের কাছে চলে যায় সমস্ত প্রমাণ নিয়ে। ইয়ান তখন স্বীকার করে আর বলে বড় প্রিন্সের ওয়াইফই সমস্ত কিছুর আয়োজন করেছিল। এদিকে আমরা দেখতে পাই যে অষ্টম প্রিন্সের জ্ঞান ফিরে এসেছিল আর এখানে তখন শাওকে শাস্তি দেওয়ার জন্য রাজমাতা এসেছিল। যখনই সে অনেক চিল্লাপাল্লা করে ঠিক তখনই জ্ঞান ফিরে এসেছিল অষ্টম প্রিন্সের। অষ্টম প্রিন্স তখন বলে, আমার স্ত্রীর দিকে কেউ আঙুল তুললেও আমি তাকে ছেড়ে কথা বলবো না। এরপরে সে সোজা চলে যায় শাওয়ের বাড়িতে। শাওয়ের বাবা মা যে এই বিষয়টা জানতো এবং তারা যে দোষী সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে, তবে শাওয়ের বাবা এই ব্যাপারটা জানতো না। শাওকে সমস্ত ঘটনা একটার পর একটা খুলে বলে, এমনকি তারা এটাও উদ্ধার করেছে যে তার মায়ের একটা গোপন প্রণয়ী ছিল, যে লোকটিকে দিয়েই মূলত সে মারার চেষ্টা করেছিল প্রিন্সকে। এখন সমস্তটাই স্বীকার করে নেয় শাওয়ের সৎমা। সাথে সাথে তার সৎবোন ওখানে চলে আসে। তার সৎবোন বলে, ওই কালনাগিনীর জন্য আজকে আমাদের পরিবার এরকম মরতে পড়েছে, মা তুমি ওকে শাস্তি দাও, তুমি কেন মরবে? কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওর মা সুইসাইড করে। এর সাথে সাথে ওর বাবা বলে, যেহেতু আমার ওয়াইফ সুইসাইড করে নিয়েছে আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। প্রিন্স তখন আর ওকে কিছুই বলে না। এরপরে প্রিন্স ইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর ইয়ানকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে যায়, ইয়ান যদি আর কখনো উল্টো পাল্টা করার চেষ্টা করে তাহলে প্রিন্সের থেকে খারাপ আর কেউ হবে না। ইয়ান তখন বলে, আমি শুধু আপনাকে ভালোবেসেই এই সমস্ত কিছু করেছি, তবে আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি আর এমন করব না। এরপরে সোজা চলে যায় তার নিজের আন্টির কাছে। ওর আন্টি বলে, এখন থেকে তুমি শাওয়ের সঙ্গে একটু ভালো হয়ে চলার চেষ্টা করবে, ঠিক সময় বুঝে আমরাই শাওকে মেরে ফেলবো। ইয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে আমি শাওয়ের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। কিন্তু এই রাজমাতা ঠিক ভালোভাবে জানতো যে প্রিন্সের উপর অ্যাটাকটা আসবে এবং সেই কিন্তু পিছন থেকে আবার আলাদা ষড়যন্ত্র করে রেখেছিল যে ওখানেই যদি শাওকে মেরে দেওয়া যায় তাহলে প্রিন্সকে কাবু করা যাবে, আর সে তার ভাইজির সঙ্গে এজন্যই তো অষ্টম প্রিন্সের বিয়ে দিয়েছে। যাই হোক, এরপরে একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করে রাজমাতা। রাজমাতা সেখানে সমস্ত প্রিন্সদের ডেকেছিল। এটা মূলত একটা ওয়াইন উৎসব ছিল। রাজমাতা মূলত এই যে বড় প্রিন্সের স্ত্রীর জন্যই এই সুযোগটা করে দিল, কারণ রাজমাতা জানে শাওয়ের উপরে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে সে শাওকে মেরে ফেলার চেষ্টা করবে। আর ঠিক হয়ও সেটাই। আমরা দেখতে পাই একটা পরিচারিকা একটা পাত্রে করে ওয়াইন নিয়ে আসছিল এবং ঠিক সেখানে বড় প্রিন্সের স্ত্রী যায় আর পড়ে যাওয়ার ভান করে। পড়ে যেয়ে কাঁদতে শুরু করে আর ওই মহিলাকে বলে, যাও এখানে ওষুধ নিয়ে এসো। এখানে ওয়াইনটা রেখে ওই মহিলা ওষুধ আনতে চলে যায় আর তখনই বড় প্রিন্সের স্ত্রী একটা বিষ বের করে সেই ওয়াইনের পাত্রে ওই বিষটা ঢেলে দেয় আর সোজা নিজের রুমে চলে আসে। মূলত ওই ওয়াইনটা নিয়ে আসা হয়েছিল শাওয়ের জন্যই। তো শাও যখন ওই ওয়াইনটা পান করছিল না ঠিক তখনই বড় প্রিন্সের স্ত্রী শাওয়ের সামনে যায় আর বলে, বোন আমি তোমার সঙ্গে আমার সমস্ত ঝগড়াঝাটি মিটিয়ে ফেলতে চাই, চলো আমরা ওয়াইন পান করি। কিন্তু অষ্টম প্রিন্স বলে, আমার স্ত্রী অসুস্থ, ও ওয়াইন পান করবে না। ইয়ান তখন মনে মনে বলে, যেহেতু আমার ফুপি আমাকে বলেছে শাওয়ের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে, তাই ওর হয়ে ওয়াইনটা আমিই পান করব। এটা বলে শাওয়ের হয়ে ওয়াইনটা পান করতে যায় ইয়ান, আর এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় ভুল, কারণ ওই ওয়াইনের ভিতরে আগে থেকেই বিষ মিশিয়ে দিয়েছিল বড় প্রিন্সের স্ত্রী। বড় প্রিন্সের স্ত্রী কিছু বলে ওঠার আগেই ওই ওয়াইনটা খেয়ে ফেলেছিল ইয়ান এবং সাথে সাথেই ওখানে ও মৃত্যুবরণ করে। আর এটা সবাই চোখের সামনেই দেখে। একেই বলে হয়তো কার্মা, যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে এই রাজমাতা চাইলো আজকে শাওকে মেরে ফেলার জন্য এই আয়োজনটা করলো, কিন্তু আজকে মারা গেল তারই ভাইজি।
ঠিক তখনই এখানে যে ওয়াইনটা নিয়ে এসেছিল ওই মহিলাকে ধরা হয়। ওই মহিলা তখন বলে, আমি যখন ওয়াইনটি নিয়ে এসেছিলাম তখন বড় প্রিন্সের স্ত্রী হঠাৎ পড়ে যায় এবং সে আমাকে ঔষধ আনতে পাঠায়, আর তারপরে কি হয়েছে আমি জানি না। বড় প্রিন্সের স্ত্রী তখন বলে, তুমি আমার উপরে দোষ চাপানোর চেষ্টা করছো, এই সমস্ত কিছুর পিছনে সাউ দায়ী, নিশ্চয়ই ওর জন্য আইনটা আনা হয়েছিল, ওই কিছু একটা করেছে। কিন্তু এই সমস্ত কথা কি আর এখন খাটে? যা কিছু হয়েছে সবার সামনেই হয়েছে। তখন রাজমাতা বলে যে এক্ষুনি চেক করো বড় প্রিন্সের স্ত্রীকে। চেক করে ওর কাছ থেকে ওই বিষের বোতলটা উদ্ধার করা হয়, যে বিষটা ও মূলত ওই ওয়াইনের ভিতরে দিয়েছিল। রাজমাতা এখন খুবই ক্ষেপে যায় আর ওকে অ্যারেস্ট করতে বলে। আর এখানে শাওয়ের বাবা এসে নিজের মেয়ের জন্য অনেক আকুতি মিনতি করতে লাগে, কিন্তু এসব আর কাজ খাটে না। এমনকি তার স্বামী পর্যন্ত স্ত্রীকে বাঁচাতে চায় না। বড় প্রিন্স বলে, এখন আমার এখানে করার কিছুই নেই, ও অন্যায় করেছে, ও মারা পড়বে, এটাই তো হবার কথা। তখন চুইয়ের কাছে আসে আবার তার বাবা আর বলে, ওর তো তোরই বোন, তুই ওকে বাঁচাতে পারিস। কিন্তু শাও বলে, তুমি কি পাগল হয়েছে? ও আমাকে মারতে চেয়েছিল, আমি কেন ওকে বাঁচাতে যাব? ওর বাবা তখন বলে, যদি তুই তোর বড় বোনকে আজকে বাঁচিয়ে দিস তাহলে আমাদের পরিবারের যে গুরুত্বপূর্ণ সম্পত্তি আছে সেই সম্পত্তি তোকে দিয়ে দিব, যার নাম আত্মা দমনকারী গোলক। সাথে সাথে শাওয়ের মনে পড়ে যায় ওই লোকের কথা, মানে ওই লুয়ের কথা। লু বলেছিল একদিন আত্মা দমনকারী গোলকের মালিক তুমিই হবে। আর ওই আত্মা দমনকারী গোলকটি এখন শাওয়ের মনে একটু লোভ ধরিয়ে দেয়। শাও বলে যে ওটা দিয়ে হয়তো আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো। সো এখন ওর বড় বোনকে বাঁচানোর চেষ্টা করতে লাগে। এদিকে আমরা ওর বড় বোনকে দেখতে পাই যে রাজমাতার কাছে অনেক কাকুতি মিনতি করে আর বলে, আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু রাজমাতা বলে, তোমার অন্যায় একটা নয়, তোমার অন্যায় অনেকগুলো। তুমি চেয়েছিলে প্রিন্সকেও মারতে, সেই সমস্ত ঘটনা কিন্তু আমি জানি, তাই আমি তোমাকে কোনোভাবেই এখান থেকে ছেড়ে তো দিবই না। এদিকে অষ্টম প্রিন্স এসেছিল রাজমাতার সঙ্গে দেখা করতে। অষ্টম প্রিন্স এসে বলে, ওকে আপনি এবারের মতো ক্ষমা করে দিন। রাজমাতা বলে, কখনোই ওকে আমি ক্ষমা করব না, সে তোমাকে মারতে চেয়েছে, ও ইয়ানকে মেরে ফেলেছে, তাহলে ওকে বাঁচানোর আর তো কোনো কথাই আসে না। অষ্টম প্রিন্স তখন বলে, ওকেই বরং আমরা হাত করে ক্রাউন প্রিন্সের কাছ থেকে সমস্ত রাজত্ব নিয়ে নেওয়ার চেষ্টা করব। রাজমাতা তখন বলে, কথাটা তুমি মন্দ বলনি, ঠিক আছে ওকে ছেড়ে দাও। এখন ওকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কেন ওকে ছেড়ে দেওয়া হলো এই কথা যখন বড় প্রিন্সের স্ত্রী জানতে পারে তখন সে দৌড়ে নিচের বাড়ির দিকে যেতে লাগে, কারণ ও জানতে পেরেছে আত্মা দমনকারী গোলকের বিনিময়ে তার বাবা তার জীবনের ভিক্ষা চেয়েছে। এরপরে ওই আত্মা দমনকারী গোলকটি এদের হাতে তুলে দেওয়ার জন্য ওর বাবা আসে, ওদেরকে ডেকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পরে আত্মা দমনকারী গোলকটি খুলে যায়। তখন এখানে ওর বড় মেয়ে চলে আসে আর বলে যে আপনি কেন এটা ওদেরকে দিয়ে দিচ্ছেন, এটা তো আমাদের পরিবারের সব থেকে বড় সম্পত্তি, এটা আমি ওকে দিবই না। এটা বলে যখনই গোলকটাকে বড় প্রিন্সের স্ত্রী ধরতে যায় ঠিক তখনই সে অজ্ঞান হয়ে যায়। ওর বাবা বলে যে কেন তুমি এটা ধরতে পারলে না, আমার তো দুই মেয়ে, যে কোনো একটা মেয়েই হয়তো এই গোলকের মালিক হবে, তাহলে কে হবে গোলকের মালিক? যখন ওই গোলকটিকে স্পর্শ করেছিল শাও তখন গোলকটি ওকে ধাক্কা দেয়নি, তার মানে ওই গোলকের মালিক, মানে ওই গোলকটির মাত্র একজন মাস্টার থাকবে, গোলকটি তারই কথা শুনবে, আর সেটা হলো শাও। তো বুঝতেই পারছেন যে ওই গোলকটি এখন শাওয়ের কাছে ঠিক কতটা মূল্যবান। আর এই কথাটা উপর থেকে ওই মুখোশধারী দুইজন লোক শুনেও ফেলে। এরপরে ওরা ওই গোলকটিকে বাড়িতে নিয়ে আসে আর ভাবতে লাগে এটা দিয়ে করবেটা কি। ওদেরকে নিশ্চয়ই তাহলে ওই লুইয়ের কাছে যেতে হবে, লু হয়তো এই গোলকটার ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। এদিকে আমরা বড় প্রিন্সকে দেখতে পাই, বড় প্রিন্সকে ওই মুখোশধারী দুইজন এসে আবার বলছিল গোলকটা যেভাবেই হোক ওদের দুজনের কাছ থেকে ছিনিয়ে নিতে, এবং সেটা কিভাবে করবে তা ওরা জানে না। কিন্তু বড় প্রিন্স বলে, আমি আগেই বলেছি না আমি তোমাদের কথা আর শুনতে পারবো না। এদিকে আমরা এদের দুজনকে দেখতে পাই, ওরা লুইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল এবং ওরা লুকে এসে সমস্ত সত্যি কথা জানায়। লু বলে, আমি জানি না ওই আত্মা দমনকারীর গোলকটার আসলে কাজ কি, কিন্তু আমি জানি ওটার মালিক তুমিই হবে। ঠিক তখনই আমরা এখানে এদেরকে দেখতে পাই, মানে মুখোশধারী দুইজন লোককে দেখতে পাই। যখন অষ্টম প্রিন্স আর তার স্ত্রী এখান থেকে চলে যাচ্ছিল তখন ওরা প্রতিমধ্যে আক্রমণ করে, কিন্তু বড় প্রিন্স এসে বাঁচিয়ে নেয়। কিন্তু বড় প্রিন্স ওদেরকে কেন বাঁচালো এই কথা জিজ্ঞেস করতে ওই দুটো লোক আবার আড়ালে আসে। বড় প্রিন্স বলে, আমি বলেছি না আমি শাওয়ের কোনো ক্ষতি হতে দিব না। এরপরে আমরা দেখতে পাই যে ওদের যে সর্দার, মানে ওই মুখোশধারী লোকগুলোর যে সর্দার, সেই সর্দার কোনো একটা ব্ল্যাক ম্যাজিক করে আবারও এই বড় রাজপুত্রের উপর, এবং আগে থেকেই যে ট্যাটুটা করা ছিল তাতে আরো বেশি বিষ প্রয়োগ করতে শুরু করে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে বড় প্রিন্সের স্ত্রী সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে নিজে আর বাঁচার কোনো আশাই দেখছে না। ওকে তখন শাও দেখতে যায়। শাও দেখতে আসায় ও বলে, তুমি কি মজা নিতে এসেছো এখানে, এখান থেকে এক্ষুনি চলে যাও। এর পরের দৃশ্যে আমরা আবার এই কালো লোকটিকে দেখতে পাই।
এই লোকটি কিন্তু অলরেডি ভিলেন বানিয়েই ফেলেছে বড় প্রিন্সকে, কারণ বড় প্রিন্সের ভিতরে ওরা ডেমনিক পাওয়ার ঢুকিয়ে দিয়েছে। বড় প্রিন্সের এখন আর দুনিয়ার কোনো মোহ নেই, ও একমাত্র চায় সবার ক্ষতি করতে। তাই সোজা ও রাজার সামনে যায় আর রাজমাতার সামনে যায় আর গিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করতে শুরু করে অষ্টম প্রিন্সের বিরুদ্ধে। রাজা যখন এখান থেকে চলে যায় তখন ও রাজমাতাকে বলে, জানো ওই আত্মা দমনকারী গুলো কি পারে একমাত্র অষ্টম প্রিন্সের জীবন বাঁচাতে। আমি শুনেছি বাবা বলেছিল যে অষ্টম প্রিন্স মাত্র 25 বছর বয়স পর্যন্ত বাঁচবে, কিন্তু আত্মা দমনকারী গোলক যে কারো জীবনের আয়ু অনেক বাড়িয়ে দিতে পারে। কিন্তু ওই গোলকের এখনকার মালিক তো শাও। যদি আমরা শাওকে মেরে ফেলি তাহলে ওই গোলক একজন নতুন মাস্টার খুঁজবে, আর যদি ওই মাস্টারটি অষ্টম প্রিন্স হতে পারে তাহলে তার জীবনের আয়ু বেড়ে যাবে। আর রাজমাতা কিন্তু অষ্টম প্রিন্সের সবসময় ভালো চাইতো, সে চায় যেভাবেই হোক অষ্টম প্রিন্স বেঁচে থাকুক। তাই সে শাওকে ডেকে পাঠায় আর বলে, ওই গোলকটা এখন তোমাকেই মাস্টার মানে, কিন্তু তুমি যদি মরে যাও তাহলে সে নতুন মাস্টার খুঁজবে। আর তুমি কি জানো, তোমার স্বামী মাত্র 25 বছর বয়স পর্যন্ত বাঁচবে, তার জীবনের আয়ু আর মাত্র কয়েকদিন আছে। তাই তুমি যদি মরে যাও তাহলে তার বাঁচার একটা চান্স থাকে। তো এখন দেখো, ভালোবেসে নিজের স্বামীর জন্য তুমি নিজের জীবনটা উৎসর্গ করতে পারো কিনা। এই কথা শুনে তো অনেক কান্নাকাটি করতে লাগে অষ্টম প্রিন্সের স্ত্রী অর্থাৎ শাও। শাও বলে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। তাই এই কথার সত্যতা যাচাই করতে সে রাজার কাছে অবধি চলে যায় এটা শুনতে যে সত্যি সত্যি রাজমাতা যা বললো তা সত্যি কিনা। আর রাজাও কি বলে যে হ্যাঁ, রাজমাতা যেটা বলেছে সেটা সত্যি। এজন্য শাও খুবই চিন্তায় থাকে ইদানিং, প্রিন্সের সঙ্গেও ভালো করে কথা বলে না। তো একদিন সে লুইয়ের কাছে চলে যায়, লুকে গিয়ে বলে, আমার স্বামীর সাথে আমার যে লাইফ বন্ডিংটা ছিল ওই বন্ডিংটা তুমি কেটে দাও। তখন এই লোক বলে, আগে কখনোই তুমি বন্ডিং কাটাতে চাইতে না, আজকে কেন কাটাতে চাইলে। কিন্তু শাও অনেক রাগারাগি করায় ওই লোকটি তখন এমন প্রিটেন্ড করেছে সে বন্ধনটি কেটে দিয়েছে। এদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই, প্রিন্সও আন্দাজ করেছে যে শাও এমন কোনো কথা জানতে পেরেছে যার জন্য অন্যরকম আচরণ করছে। ঠিক তখন লু এসে আবার প্রিন্সকে জানায় সে বন্ধনটা পর্যন্ত কাটাতে তার কাছে গিয়েছিল। এরপরে অষ্টম প্রিন্স সোজা রাজার কাছে আসে আর জিজ্ঞেস করে যে সেদিন কেন শাও আপনার এখানে এসেছিল আর কি বা জিজ্ঞেস করেছিল। রাজা তখন একটা চিঠি দেয় অষ্টম প্রিন্সকে, আর সেখানকার লেখাটা পড়ে অষ্টম প্রিন্স একদম ভেঙে চলে যায়, কারণ তার দাদু আগে থেকেই ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে অষ্টম প্রিন্স মাত্র 25 বছর বয়স পর্যন্ত বাঁচবে, এর বেশি একটা দিনও বাঁচবে না। এটা শুনে অষ্টম প্রিন্সের খুব খারাপ লাগে আর বলে, এর জন্যই হয়তো শাও ওরকম ব্যবহার করছে এবং সে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে শাও চাইছে যেহেতু বডিটা ওর না, বডিটা চুয়ের, তো চুয়ের কাছ থেকেও তো একটা অনুমতি নিতে হবে যে সে নিজেকে শেষ করতে পারবে কি পারবে না। তখন ও চুকে ফিরিয়ে এনে দেয় ওর বডিতে। চু সেদিন প্রথম প্রিন্সের সঙ্গে দেখা করতে আসবার জন্য ওরা যেখানে আগে রোজ দেখা করতো সেখানে আসে। এখানে এসে দেখতে পায় যে বড় প্রিন্স দুইজনের সঙ্গে কথা বলছে আর বলছে যে শাওকে সে শুধু কাজে লাগিয়েছে, এখন যদি শাও মারাও যায় তারপরেও তার কিছুই করার নেই, কারণ তাকে গোলকটা পেতেই হবে। এই কথা শুনে তো চুয়ের খুব মন খারাপ হয়ে যায়। তাই চু শাওকে চিঠিতে জানিয়ে দেয় যে তুমি এখন চাইলে আমার এই দেহটাকে মেরেও ফেলতে পারো, কারণ এই জীবনের প্রতি আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই। তো এখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে শাও যে সে মারা যাবে। যেহেতু চুও সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তাই আর দেরি করার কোনো মানে হয় না। সে রাজমাতার কাছে ফিরে যায় আর বলে, আমি আমার স্বামীর জন্য আমার নিজের জীবন দিয়ে দিতে পারি, কিন্তু এটা সত্যি তো আমি মারা গেলে ওই আত্মা দমনকারী গোলকের মাস্টার আমার স্বামী হবে। তখন রাজমাতা বলে, অবশ্যই। রাজমাতা ওর জন্য একটা বিষাক্ত ওয়াইনের আয়োজন করে। শাও যখনই সেই ওয়াইনটা খেতে যাবে ঠিক তখনই ওয়াইনের কাপটা নিচে ফেলে দেয় অষ্টম প্রিন্স। অষ্টম প্রিন্স বলে, এ কারণেই তুমি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে। আর রাজমাতার উপর অনেক ক্ষেপে যায়। ঠিক তখনই রাজা ওখানে চলে আসে, তার মাকে জিজ্ঞেস করে কেন সে এইসব করলো। রাজমাতা তখন বলে, কারণ আত্মা দমনকারী গোলক ওকেই মাস্টার মানে, ও যদি মরে যায় তাহলে ও সেই গোলকটি অষ্টম প্রিন্সকে মাস্টার মানবে, তাহলে অষ্টম প্রিন্স বাঁচবে। কিন্তু রাজা বলে, তুমি তো ভুল জানো মা, আত্মা দমনকারী গোলক সারা জীবনে মাত্র একজনকেই মাস্টার মানবে, সে মরে গেলেও তাকেই মাস্টার মানবে, বেঁচে থাকলেও তাকেই মাস্টার মানবে। এই কথাগুলো কি তুমি সাজিয়েছো নাকি তোমাকে অন্য কেউ বলেছে? রাজমাতা তখন রেগে গিয়ে বলে, এই কথাগুলো ফার্স্ট প্রিন্স আমাকে বলেছে, তার মানে সমস্ত কিছুর পিছনে ফার্স্ট প্রিন্সই দায়ী, তাই তাকেই ধরলে সমস্ত সত্যিটা উদ্ঘাটন হয়ে যাবে, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু রাজা বলে, তোমার কি দোষ আছে কি না আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এখনই রাজমাতাকে গ্রেপ্তার করার আদেশ দিয়ে দেয় রাজা। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় দ্বিতীয় পার্টের গল্প। তো এই পার্টের গল্প একটু তাড়াহুড়োই হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, যদি আপনাদের একটুও ভালো লাগে বা বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা কোনো কিছু জানতে চাইলে আমি অবশ্যই কমেন্টে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে লাস্ট পার্টে। আর মাত্র একটা পার্ট আছে, তো আমি সেটা আর একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিব। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।